আজকে আমরা আলোচনা করব নাউন ফ্রেজের অবস্থানটা নিয়ে, আর হলো ফ্রেজ অ্যান্ড ইটস ডিটেলস, অর্থাৎ ফ্রেজের বেসিক আলোচনা নিয়ে আজকে আলোচনা করব। তো ফ্রেজের ক্লাসটা আজকে প্রথম ক্লাস। আশা করি আপনারা ক্লাসটা দেখার পরে আপনাদের ফ্রেজ নিয়ে যত সমস্যা আছে সে সমস্যা আর থাকবে না। আমরা ধারাবাহিকভাবে ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, তারপর হলো ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, যেগুলো আছে আমরা মোট 10 প্রকার ফ্রেজের প্রত্যেকটা ফ্রেজের আলোচনা আমরা পার্ট বাই পার্ট আমরা এই চ্যানেলে আপলোড করব। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একটু প্রথমেই জানি যে আসলে ফ্রেজটা কি। ফ্রেজ অর্থ হলো এক শব্দগুচ্ছ, মানে শব্দগুচ্ছ মানে এখানে একের অধিক শব্দ থাকবে যেখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। কি ভার্ব থাকবে না ভাইয়া? ফাইনাইট ভার্ব। যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, যে ভার্ব নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়, যে ভার্ব পারসন অনুযায়ী পরিবর্তন হয় এবং যে ভার্বটা সাবজেক্টের ঠিক পরে থাকে সেটাই হলো ফাইনাইট ভার্ব। তাহলে ফ্রেজ কি ভাইয়া? ফ্রেজটা হলো একগুচ্ছ শব্দ যেখানে একের অধিক শব্দ থাকবে, বাট দুটি জিনিস থাকবে না, একটা হলো সাবজেক্ট আর একটা হলো ভার্ব। এই দুটি জিনিস ছাড়া যদি থাকে একত্রে কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে ওটাকে আমরা ফ্রেজ বলবো। ফ্রেজের মৌলিক বৈশিষ্ট্য হলো এটা যে সাবজেক্ট থাকবে না এবং ভার্ব থাকবে না, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমাদের যে কনফিউশনের ব্যাপারটা আসে, যে ক্লোজ অ্যান্ড ফ্রেজ নিয়ে যে কনফিউশনটা, মূলত ক্লোজ অ্যান্ড ফ্রেজের ভিতরে একটা মিল পাওয়া যাবে আর একটা অমিল থাকে। এই দুইটা যদি কেউ ভালো করে জানা থাকে কারো, তাহলে আর এই ফ্রেজ এবং ক্লোজ নেওয়ার সমস্যা হবে না। সেটা হলো কি ভাইয়া? দেখো, ক্লোজ এবং ফ্রেজের ভিতরে মিলটা কোথায়? ক্লোজ এবং ফ্রেজের ভিতরে দেখো, ফ্রেজ মানে বলছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে শব্দগুচ্ছ। ক্লোজটাও কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে এস যুক্ত হবে, টাইপিং মিস্টেক হয়েছে। তো এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ ক্লোজও তুমি শব্দগুচ্ছ পাচ্ছ আবার ফ্রেজও তুমি শব্দগুচ্ছ পাচ্ছ। তাহলে পার্থক্যটা হলো ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, এইটুকু হলো পার্থক্য। আর ক্লোজে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি কোনো ক্লোজে তুমি যদি বলো ভাই আমি একটা ক্লোজ লিখছি, সেই ক্লোজে যদি তোমার ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট না থাকে সেটা কখনোই ক্লোজ হবে না। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা যে কি ভাইয়া, ক্লোজ এবং ফ্রেজের ভিতরে পার্থক্য হলো ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে হলো ক্লোজে। আশা করি ক্লিয়ার। এখানে আমরা উদাহরণ দিচ্ছি, দেখো, আফটার গোয়িং টু পিকনিক, আফটার গোয়িং টু পিকনিক, এই যে সেন্টেন্সটা আমি বললাম, এইখানে দেখো আফটার গোয়িং টু পিকনিক, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। তোমাদের একটা জিনিস বলি আমি, ভার্ব, একটা ভার্ব কয়ভাবে বসতে পারে, কয় রূপে বসতে পারে সেন্টেন্সে? 6 রূপে বসতে পারে। তার ভিতরে কী কী ধরো, এই দেখো V1 হিসেবে বসতে পারে, তারপর কীভাবে বসতে পারে ভাইয়া? V2 হিসেবে বসতে পারে একটা ভার্ব, আবার বসতে পারে কি ভাইয়া? V3 হিসেবে বসতে পারে, অথবা বসতে পারে কি ভাইয়া? ভার্বের সাথে এস অথবা ইএস হিসেবে বসতে পারে। আর বসতে পারে কি ভাইয়া? আর বসতে পারে হলো 2 প্লাস V1 হিসেবে বসতে পারে, অথবা আর বসতে পারে কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে 6 ভাবে ভার্ব, একটা ভার্ব সেন্টেন্সে বসতে পারে, এই 6 ভাবের 6টা ভাগের বা 6 ভাবে যে বসতে পারে, এর ভিতরে এই V1, V2 এবং এই ভার্বের সাথে এস বাই এস, এই তিনটা ফর্মই বা তিনটা রূপই তোমার ফাইনাইট ভার্ব হওয়ার যোগ্যতা রাখে। বাকি যে তিনটা ফর্ম আছে বা রূপ আছে ভার্বের, এই যে V3 এবং 2 প্লাস V1 এবং ভার্বের সাথে আইএনজি, এরা কখনোই ফাইনাইট ভার্ব হতে পারে না। আশা করি ক্লিয়ার। যেমন এই গো ভার্বটাই বলি আমরা, গো ভার্বটা লিখতে পারি কি? গোয়িং লিখতে পারি, ওয়েন্ট লিখতে পারি, তারপর টু গো লিখতে পারি, তারপর কি লিখতে পারি ভাইয়া? যে গান লিখতে পারি, তাই না? গোস লিখতে পারি। তাহলে এই 6 ভাগে, মানে 6 ভাবে আমরা কিন্তু এই গো ভার্বটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। বাট মাথায় রাখতে হবে এই একটা ভার্ব সেন্টেন্সে 6 ভাবে বসতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব হওয়ার জন্য 3টা রূপই বসতে পারে, বাকি 3টা রূপ ফাইনাইট ভার্ব হতে পারে না। বাকি 3টা রূপ যদি থাকে ভার্বের, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আফটার গোয়িং টু পিকনিক, এই যে গোয়িং, এটা হলো নন ফাইনাইট ভার্ব। হি ইজ সেফ নাও, এই যে দেখো ইজ হলো কি এখানে ফাইনাইট ভার্ব এবং হি হলো সাবজেক্ট। তাহলে ক্লোজে আমরা বলছিলাম কি ভাইয়া? ক্লোজে অবশ্যই কি থাকবে? ক্লোজে অবশ্যই সাবজেক্ট থাকবে, আর একটা কি ভাইয়া? ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজে কিন্তু অনেকগুলো শব্দ থাকবে, দেখো এখানেও 4টা ওয়ার্ড আছে, এখানেও 4টা ওয়ার্ড আছে, বাট এইখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব আছে, এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নাই। পার্থক্য এখানেই। আশা করি ক্লিয়ার। এখন আসি ফ্রেজের প্রকারটা। ফ্রেজ সাধারণত কয় প্রকার? ফ্রেজ সাধারণত 7 প্রকার। কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। একটা বিষয় মাথায় রাখবা, আমরা জানি কি পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে শুধুমাত্র প্রোনাউনের কোনো ফ্রেজ হতে পারে না। মাথায় রাখবা,
পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে শুধুমাত্র এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনের কোনো ফ্রেজ নাই। বাকি যে 7টা থাকবে সেই 7টার কিন্তু ফ্রেজ হয়। এবং 7 প্রকার সে মানে বললাম যে ফ্রেজ সাধারণত 7 প্রকার, মূলত সেই 7 প্রকার কিন্তু ওই পার্টস অফ স্পিচকে আমরা যে প্রোনাউন ব্যতীত যে 7টা পার্টস অফ স্পিচ আছে সেই 7টা পার্টস অফ স্পিচের ফ্রেজই। আর বাকি যে 3টে আছে এই 3টাও ফ্রেজ মাথায় রাখতে হবে, পার্টিসিপাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড ফ্রেজ। তবে এইগুলাই যে উপরেরগুলো বললাম যে এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় ফ্রেজগুলো সেটা হলো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই 4টা ফ্রেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় যদি ফ্রেজ থেকে প্রশ্ন আসে 99% প্রশ্ন আসে শুধু এই 4টা থেকে। আশা করি ক্লিয়ার। আমরা এখন নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে এইটুকু ইনশিওর করতে পারি, যদি আজকে তোমরা এই ক্লাসটা দেখো নাউন ফ্রেজ নিয়ে এখন পর্যন্ত ইউটিউবে দেয়া সবথেকে সেরা ক্লাস হবে এটা। কারণ তোমরা দেখতেই পারবা, আমি মুখে আর বলবো না, জাস্ট ক্লাসটা দেখো, দেখার অনুরোধ থাকবে, সম্পূর্ণ ক্লাসটা দেখবা, টানার দরকার নেই, জাস্ট দেখো। নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজ প্রথমত কোথায় বসে আমরা জানি, বলছি কি যে 7 প্রকার পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তার ভিতরে 7 প্রকারই কিন্তু আমরা এই ফ্রেজ হিসেবে পাচ্ছি, বাকি শুধু একটা প্রকার যে প্রোনাউন আমরা জানি, সেই প্রোনাউনটা শুধু ফ্রেজ হচ্ছে না। তাহলে প্রত্যেকটা মানে নাউনের পজিশনেই কিন্তু নাউন ফ্রেজ বসবে, প্রিপোজিশনের পজিশনেই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ বসবে, অ্যাডজেক্টিভের পজিশনেই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বসবে, অ্যাডভার্বের পজিশনে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পজিশনে কিন্তু প্রত্যেকটা ফ্রেজ বসবে। তাহলে তুমি যদি নাউনের পজিশনটা ভালো করে জানো তাহলে নাউন ফ্রেজের অবস্থানটা তুমি ভালো করে জানতে পারবা। তো প্রথমেই বলি নাউন ফ্রেজের অবস্থানটা কোথায়? ভার্বের সাবজেক্ট হিসাবে। কোথায় বসছে ভাইয়া? ভার্বের সাবজেক্ট হিসাবে। অর্থাৎ স্ট্রাকচারটা তোমরা যদি একটু দেখো, শর্টকাটটা কি বলছি, ফ্রেজ প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। অর্থাৎ ভার্বের পূর্বে যদি কোনো ফ্রেজ দেখো, মানে মেইন ভার্বটার পূর্বে যদি ফ্রেজ দেখো, মেইন ভার্বের পূর্বে কী অবস্থান থাকে ভাইয়া? মেইন ভার্বের পূর্বেই তো সাবজেক্টের অবস্থান থাকে, তাই না? তাহলে সাবজেক্টের অবস্থানে যদি তুমি কোনো ফ্রেজ দেখো, আবারও বলতেছি, সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ দেখো, সেই ফ্রেজটা কী ফ্রেজ হবে ভাইয়া? নাউন ফ্রেজ। দেখো, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, মানে বলছে এখানে নিউজ পেপার পড়া মানে পত্রিকা পড়া একটি ভালো অভ্যাস। তাহলে এই যে দেখো এখানে কিন্তু ইজ হলো মেইন ভার্ব, তাহলে এই যে মেইন ভার্বের পূর্বে একটা ফ্রেজ পাচ্ছি, মানে মেইন ভার্বের পূর্বে অবস্থানটা কি ভাইয়া? কিসের অবস্থান? সাবজেক্টের অবস্থান, তাই না? তাহলে সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ পাচ্ছি সেই ফ্রেজটা কি ভাইয়া? নাউন ফ্রেজ। দ্যাটস ইট। দেখো, দ্য সাউন্ড অফ দ্য রেইন, এখানে আমি প্রিপোজিশন অফ হবে, ঠিক আছে? এখানে এফটা টাইপিং মিস্টেক হয়েছে। তো দ্য সাউন্ড অফ দ্য রেইন ইজ ভেরি সুইট, মানে বৃষ্টির সাউন্ডটা খুবই সুন্দর বা মিষ্টি, যাই বলি আমরা। এই মিষ্টি মানে ওইটা না, মানে সৌন্দর্যের মিষ্টি বলছে, যাই হোক সুন্দর বলি আমরা। দ্য সাউন্ড অফ দ্য রেইন ইজ ভেরি সুইট। তাহলে এইখানে দেখো ইজ হলো মেইন ভার্ব, তাহলে ইজের পূর্বে যে মেইন ভার্বের পূর্বে যে অবস্থানটা দেখো, এটা কিসের অবস্থান? সাবজেক্টের অবস্থান। তাহলে সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি? নাউন ফ্রেজ। তাহলে এই দেখো ইজ হলো মেইন ভার্ব, তার পূর্বে দেখো এই গ্রুপ অফ স্টুডেন্টস, এটা কি ভাইয়া? এটা হলো তোমার নাউন ফ্রেজ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। একটা জিনিস বলি তোমাদের জন্য, আরও সামনে যেগুলো আছে সেগুলো দেখো, সবই ক্লিয়ার হয়ে যাবে, চাপ নেই। তো আর একটা সহজ বুদ্ধি আছে, যদি তুমি এই যে ফ্রেজটা আছে, মানে সাবজেক্টের অবস্থানে যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটা তুলে দিয়ে যদি তুমি এখানে ইট বসাইতে পারো, মানে ইট যদি বসাও, ইট বসে যদি দেখো না সেন্টেন্সটা অর্থগতভাবে ঠিক আছে, মানে গ্রামাটিক্যালি ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ওইটা বুঝতে হবে এটা কিন্তু নাউন ফ্রেজ। অর্থাৎ দেখো, টু রিড নিউজ পেপার, এটুকু তুলে দিয়ে যদি লেখো ইট ইজ এ গুড হ্যাবিট, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এই টু রিড নিউজ পেপার যদি তুলে দাও, তুলে দিয়ে যদি ইট বসাও এখানে যে ইট ইজ এ গুড হ্যাবিট, তাহলে গ্রামাটিক্যালি কিন্তু রাইট অ্যান্সার, তাই না? গ্রামাটিক্যালি ভুল না, এটা একটি ভালো অভ্যাস। দ্য সাউন্ড অফ দ্য রেইন, তাহলে তুমি দ্য সাউন্ড অফ দ্য রেইন তুলে দিয়ে তুমি যদি এখন বসাও ইট ইজ ভেরি সুইট, এটা খুব সুন্দর, তাহলে কিন্তু সেন্টেন্স গ্রামাটিক্যালি রাইট। এ গ্রুপ অফ স্টুডেন্টস, এখানে তুমি তুলে দাও গ্রুপ অফ স্টুডেন্ট বাদ দিয়ে তুমি যদি দাও এখানে ইট ইজ গোয়িং টু দ্য লাইব্রেরি, ঠিক আছে, এটা লাইব্রেরিতে যাচ্ছে, রাইট, গ্রামাটিক্যালি ঠিক আছে। তাহলে তুমি যেভাবে খুশি যেটা ভালো মনে হয়, তবে একটা মাথায় রাখবা সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ, কথা শেষ। নাউন ফ্রেজ কী হিসেবে বসে? অবজেক্ট হিসেবে। প্রথম বলছি কি ভাইয়া? সাবজেক্ট হিসেবে, এখন বসে কি? অবজেক্ট হিসেবে। সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব ফ্রেজ, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বটা আবার কি? প্রশ্ন আসতে পারে না? যারা ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো ভার্বের ক্লাস তারা করনি, এই চ্যানেলে পেয়ে যাবা। তারপর বলতেছি ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বটাকে আমরা কি অথবা কাকে অথবা কাদেরকে
কাদেরকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আশা করি ক্লিয়ার। বলছি আবারও কি, যে ভার্বটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাও, অথবা কাদেরকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। দেখো, শি লাভস হার লিটল সিস্টার, সেই ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি ভাইয়া? সেটা হলো নাউন ফ্রেজ। তাহলে শি লাভস, সে ভালোবাসে। এখন ভার্বটাকে তুমি প্রশ্ন করো কাকে ভালোবাসে, এই কাকে দিয়ে তুমি প্রশ্ন করে দেখো উত্তর পাও কিনা। আমি এখানে কাকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে ভালোবাসে? হার লিটল সিস্টার, মানে তার ছোট বোনকে। তাহলে আমি উত্তর কি পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে। আবার দেখো, হি ব্রট এ নিউ বুক, ব্রট মানে কি? বাই হলো কেনা, ব্রট মানে কি? কিনেছিল, বাই পাস্ট ফর্ম। হি ব্রট এ নিউ বুক, সে কি বলে, হি সরি, ব্রট মানে ব্রিং, মানে নেয়া, ব্রিং এর পাস্ট ফর্ম হলো ব্রট। হি ব্রট এ নিউ বুক, সে একটি বই নিয়েছিল। তাহলে এই যে এ নিউ বুক, এই দেখো তো, ব্রট মানে কি? নেয়া। তাহলে হি ব্রট নিয়েছিল, কি নিয়েছিল? এ নিউ বুক, একটি নতুন বুক। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি? কি নিয়েছিল? একটি নতুন বুক নিয়েছিল, বই নিয়েছিল, উত্তর পাচ্ছি। তাহলে অবজেক্ট পাচ্ছি এটা। তাহলে অবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি? নাউন ফ্রেজ। দ্য ম্যান ওয়ান্টস, লোকটি চায়। কি চায়? কি দিয়ে প্রশ্ন করো? সামথিং টু ইট, কিছু খেতে। সামথিং টু ইট, কিছু খেতে চায়। তুমি প্রশ্ন করো, ই ওয়ান্টস, চায়, বুঝলাম যে লোকটা চায়। এখন তুমি প্রশ্ন করো কি চায়, তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি? সামথিং মানে কিছু, টু ইট খেতে। তাহলে কিছু খেতে চায়, কি চায়? কিছু খেতে চায়, উত্তর কিন্তু পাচ্ছি। এখন তোমরা চাইলে আবার ওই যে ইটের ফর্মুলাটা ব্যবহার করতে পারো। যদি অবজেক্টের অবস্থানে যে ফ্রেজটা থাকে সেই অবজেক্টের মানে অবস্থানের ফ্রেজটা তুলে দিয়ে তুমি যদি ইট বসাও, দেখো গ্রামাটিক্যাল ঠিক আছে, হি লাভস ইট, সে এটা পছন্দ করে। তাহলে এটা আমি তুলে দিই, এই যে হার লিটল সিস্টার, এটাকে আমি তুলে দিয়ে চাইলে কিন্তু আমি এখানে ইট বসালেও সেন্টেন্সটা কারেক্ট গ্রামাটিক্যালি। হি ব্রট এ নিউ বুক, এ নিউ বুকটাও যদি আমি তুলে দিই, হি ব্রট ইট, সে এটা নিয়েছিল, এটাও কিন্তু গ্রামাটিক্যালি রাইট। দ্য ম্যান ওয়ান্টস এই সামথিং টু ইট, এটা তুলে দিয়ে যদি ইট বসাই তাহলে কিন্তু এটাও রাইট। দ্য ম্যান ওয়ান্টস ইট, মানে লোকটি এটা চায়। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। নাউন ফ্রেজ অ্যাজ এ কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্ট নিয়ে এত এত সমস্যা আপনাদের। কমপ্লিমেন্ট আর অবজেক্টের ভিতরে পার্থক্যটা আমি একটু বলে দিচ্ছি। একটা বিষয় বলি, কমপ্লিমেন্ট আর অবজেক্ট। অবজেক্ট ভার্বকে প্রশ্ন করবা, যদি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হলো অবজেক্ট, এবং ভার্বের পরে বসবে সেটা। আবার বলছি, অবজেক্ট বের করতে হলে আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে। বাট কমপ্লিমেন্ট বের করার জন্য আমরা কাকে প্রশ্ন করব? হয় সাবজেক্টকে, নয় অবজেক্টকে। ঠিক আছে, কি বলছি? এবং কমপ্লিমেন্ট বের করার জন্য কাকে প্রশ্ন করব? কমপ্লিমেন্ট বের করার জন্য আমি প্রশ্ন করব সাবজেক্টকে, নয়তো অবজেক্টকে। এবং কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, নয়তো অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। বুঝতে পারছো? মানে সাবজেক্ট আর যে ওই কমপ্লিমেন্ট একই বিষয় হয়ে যায়, মানে একে অপরের পরিপূরক। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একে অপরের পরিপূরক। মানে তুমি চাইলে, আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এখানে মাই ফাদার ইজ এ ডক্টর, তাহলে এইখানে দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, তাহলে আমার বাবা। তাহলে এইখানে একটা ধরো এই লোক, আমি সাপোজ একটা আমি কার্টুন এঁকে দিলাম এখানে, আমি খুব আঁকাঝোঁকা করতে পারি না। তাহলে এই ধরো এই লোকটা আমার বাবা, ঠিক আছে। তাহলে বললাম মাই ফাদার, তার মানে কি আমার এই যে মাই ফাদার বললাম, এই মাই ফাদার ইজ এ ডক্টর, একজন ডাক্তার। তাহলে এই যে একজন ডাক্তার, এই একজন ডাক্তারও কিন্তু সে, তাই না? তাহলে এই একজন ডাক্তার মানে ডক্টরও যে ব্যক্তি, আমার বাবাও কিন্তু সেই ব্যক্তি, তাই না? একটু বুঝো, মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। তাহলে আমার বাবাও যে ব্যক্তি, এই ডাক্তারটাও কিন্তু সে ব্যক্তি। তাহলে কিন্তু আমি বলতে পারি এ ডক্টর ইজ মাই ফাদার। চাইলে এই ডক্টরটা আমি সাবজেক্টের অবস্থায় নিয়ে আসতে পারি, এ ডক্টর ইজ মাই ফাদার। তাহলে মানে বিষয়টা বলছে কি একে অপরের পরিপূরক, মানে দুইটা আলাদা বিষয় না। বাট তুমি যদি অবজেক্টের কথা চিন্তা করো, সাপোজ এইখানেই চিন্তা করো, অবজেক্ট কিন্তু আলাদা, সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একেবারে পরিপূরক না। শি লাভস হার লিটল সিস্টার, সে তার ছোট বোনকে ভালোবাসে। তাহলে সে বলছি ধরো একটা ব্যক্তিকে, সে ভালোবাসে তার কাকে? তার ছোট বোনকে। তাহলে ছোট বোন এখানে একজন ব্যক্তি, আর সে আর একজন ব্যক্তি, তাই না? তাহলে দুইটা তো এক বিষয় না। বাট এইখানে বিষয়টা দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর, এই যে মাই ফাদার যে ব্যক্তি, আর এই যে ডক্টর বললাম কার সম্পর্কে? বললাম আমার বাবা সম্পর্কে। মাই ফাদার, আমার বাবা কি? আমার বাবা কি? একজন ডাক্তার। তাহলে বাবাকে মানে ফাদার মানে সাবজেক্টকে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাও তাহলে সেটা হবে কি? কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। এখন আমি একটু মুছে নিচ্ছি এগুলো। কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, একটা হলো তোমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা হলো অবজেক্ট সম্পর্কে তথ্য দেবে, আর একটা হলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। সেটা আমরা উদাহরণ দেখি। তাহলে উদাহরণের আগে আমরা একটু দেখি যে সাবজেক্ট বি ভার্ব আর কমপ্লিমেন্ট বসে কি ভার্বের পরে ভাইয়া? কমপ্লিমেন্ট বসে বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। ঠিক আছে, তাহলে বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি ভাইয়া?
কি বলো, বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা হলো নাউন ফ্রেজ। আবার বলছি, সাবজেক্ট বি ভার্ব, এখানে একটা দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এরপরে যদি অবজেক্ট থাকে, অবজেক্টের পরে যদি আবার ফ্রেজ থাকে, সেটাও কিন্তু তোমার নাউন ফ্রেজ। কীভাবে হবে দেখাই দিচ্ছি আমি, দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, তাহলে এ ডক্টর এটা একটা কি ফ্রেজ ভাইয়া, নাউন ফ্রেজ। কেন ভাইয়া, ওই যে কমপ্লিমেন্টের কথা বলছি। আরেকটা আমি এটাও কিন্তু অন্যভাবে তুমি অন্য স্ট্রাকচার দিয়ে বের করতে পারবা, যে আর্টিকেল, আমরা সামনে রুলস আছে সমস্যা নেই, আর্টিকেল প্লাস নাউন যদি থাকে সেটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে যায়, ঠিক আছে। আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে সেটাও কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাবে। সামনে সে স্ট্রাকচার আছে, আমরা জাস্ট এই তিনটা স্ট্রাকচারের মাধ্যমেও কিন্তু আমরা নাউন ফ্রেজ নির্ণয় করতে পারি, যে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে। এছাড়াও আমি ইন ডিটেলসে আরও সামনে রুলস আছে, সমস্যা নেই। দেখা যাচ্ছে এখানে যে এই যে সুন্দর করে আমি সব দিয়ে দিছি, চাপ নেই, আসতেছি ভাইয়া সব শিখাই দেবে, চাপ নিও না। সাবজেক্ট প্লাস বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব এর পরে যদি একটা অবজেক্ট থাকে, কি অবজেক্ট ভাইয়া, সেটা বললাম যে এখানে এই যে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এটা তুমি চাইলে এখানে তুলে দিতে পারো, এটা বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব বসবে না, এখানে তুমি চাইলে এখানে যে কোনো ভার্ব থাকতে পারে, যে কোনো ভার্ব বললাম আমি, যে কোনো ভার্ব, ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে এখানে, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস, এই রুলসটা লিখে নাও, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, তারপরে যদি কোনো ফ্রেজ থাকে সেটাও কিন্তু নাউন ফ্রেজ। দেখো এখানে, তার আগে আমি এই উদাহরণটা দিচ্ছি, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। তাহলে এই হি মানে সেও যে ব্যক্তি, আর এ গুড স্টুডেন্ট আমি যাকে বলছি সেও কিন্তু একই বিষয়, হি ইজ এ গুড স্টুডেন্ট। ধরো আমি বললাম যে আরিফ ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আরিফও যে ব্যক্তি আর এ গুড স্টুডেন্ট যাকে বলছে সেও কিন্তু এই আরিফ কি বলছে, তাই না? তাহলে দুজন ব্যক্তি কিন্তু আলাদা বিষয় না, একে অপরের পরিপূরক, তাই তো? অবশ্যই তাই। উই কল্ড হার আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে এই যে আওয়ার বেস্ট ফ্রেন্ড এটাও কিন্তু তোমার নাউন ফ্রেজ। উই কল্ড হার, আমরা তাকে ডেকেছিলাম, আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে তাকে ডাকছিলাম। এখন তুমি চাইলে দেখো, উই কল্ড আমরা ডেকেছিলাম, কাকে ডেকেছিলাম? তাকে ডাকেছিলাম বা তাকে বলেছিলাম, ঠিক আছে। তাহলে তাকে বলেছিলাম বা তাকে ডেকেছিলাম, উই কল্ড হার, তাকে ডেকেছিলাম, কি ডেকেছিলাম? আওয়ার বেস্ট ফ্রেন্ড। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি আমরা, তাই না? অবশ্যই পাচ্ছি। আর এটা কিন্তু কমপ্লিমেন্ট কেন হচ্ছে, দেখো এখানে, দেখো হার, এইখানে হার সম্পর্কে আবার বেশি তথ্য দিচ্ছে, আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা তোমার ওইভাবে না শিখলেও চলে, তবে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। দেখো উই কল্ড হার আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে কল্ড হার আওয়ার বেস্ট ফ্রেন্ড কাকে ডাকছি? এই হার তাকেই তো ডাকছি, তাই না? এই উইকে তো ডাকে নেই আমরা, ডাকছি কি না, আমরা ডাকছি কিন্তু এই হারকে। তাহলে অবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে এখানে। এখন দেখো নাউন ফ্রেজটার কথা বলি, নাউন ফ্রেজ স্ট্রাকচার করতে আমরা দেখি। তাহলে স্ট্রাকচার এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, যাদের স্ট্রাকচার সমস্যা। নাউন ফ্রেজ মূলত শেষ হয়ে গেছে, ওই তিনটা যদি মাথায় কেউ ভালো করে, কমপ্লিমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকে, অবজেক্ট সম্পর্কে ভালো ধারণা থাকে, সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা থাকে, তার জন্য নাউন ফ্রেজ ইজ ওভার, মানে শেষ হয়ে গেছে শেখা। তবে আরও যদি ইন ডিটেলসে সহজভাবে শিখতে চাও তাহলে এটুকু দেখো স্ট্রাকচার। কোনো জায়গায় যদি দেখো ডিটারমিনার, মানে ডিটারমিনার বলতে এখানে যে ডিটারমিনার, এখন ক্লাস যদি যারা না জানো বা ক্লাস দেখো নি যারা, আমার চ্যানেলে ডিটারমিনার ক্লাস আছে, দেখে নিও। ডিটারমিনারগুলো কি, এই যে দিস, দ্যাট, ঠিক আছে, এগুলো। তারপর হলো তোমার মাই, সাম, তারপর হলো তোমার আরও যে এইটুর আছে, হোয়েন, কিছু দুঃখিত হোয়েন না, তারপর হলো তোমার ফিউ, এ ফিউ, এ লট অফ, লটস অফ, মেনি, মাস, এগুলোকে বলা হয় ডিটারমিনার। আর ডিটারমিনার, এই যে আর্টিকেল তিনটে আছে, এটাও এক প্রকার ডিটারমিনার। তাহলে আর্টিকেল অথবা ডিটারমিনার, যে তারা ডিটারমিনার জানো না তোমরা দেখে নিও, আর্টিকেল অথবা ডিটারমিনার পরে যদি কোনো নাউন থাকে, তাহলে এই যে ডিটারমিনার অথবা আর্টিকেল সহ যে নাউনটা পর্যন্ত থাকবে এটাকে বলা হবে নাউন ফ্রেজ। দেখো দিস বুক ইজ মাইন, তাহলে এই যে দিস বুক, এই দেখো দিস কি একটা বললাম, দিস হলো একটা ডিটারমিনার, আর এই বুক কি ভাইয়া, বুক হলো একটা নাউন। তাহলে দেখো ডিটারমিনার প্লাস নাউন মিলে একটা কি হয়েছে ভাইয়া, নাউন ফ্রেজ। আবার আমরা যে প্রথম শিখলাম যে সাবজেক্ট হিসেবে কি বসে, সাবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ দেখি সাবজেক্টের অবস্থানে, দিস বুক ইজ দিস বুক ইজ মাইন, তাহলে এই বইটি আমার। তাহলে এই যে ইজ পাচ্ছে কি, এখানে ইজ পাচ্ছে একটা মেইন ভার্ব হিসেবে, তাহলে মেইন ভার্বের পূর্বে যার অবস্থান সেটা কি ভাইয়া, সেটা একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি, নাউন ফ্রেজ। আবার এই হিসেবে দেখে যে ডিটারমিনার দেখছি, এই দেখো দিস হলো ডিটারমিনার আর এই যে নাউন, তাহলে এটা কি, এটা হলো নাউন ফ্রেজ। সাম স্টুডেন্ট, সাম কি ভাইয়া, সাম হলো ডিটারমিনার, স্টুডেন্ট মানে নাউন। তাহলে নাউন আর ডিটারমিনার মিলে যদি পাশাপাশি থাকে এবং পাশাপাশি থাকে, তাহলে এটা কি ভাইয়া, সাম মানে ডিটারমিনার প্লাস নাউন যদি থাকে একত্রে, এটাকে কি বলবো, নাউন ফ্রেজ। আবার দেখো এটা কিন্তু আমরা চাইলে সাবজেক্টের অবস্থান হিসেবে চিহ্নিত করতে পারি, যে আর হলো একটা, আর হলো কি ভাই, একটা ভার্ব। তাহলে মেইন ভার্বের পূর্বে যে কোনো যদি ফ্রেজ থাকে মানে সাবজেক্টের অবস্থানে, সেটা কি, নাউন ফ্রেজ। দ্য স্টুডেন্ট, দেখো আর্টিকেল দিয়ে আছে আর স্টুডেন্ট কি, নাউন। তাহলে এই যে বললাম যে আর্টিকেল প্লাস নাউন যদি থাকে তাহলেও কিন্তু এটা নাউন ফ্রেজ। আবার দেখো সাবজেক্টের অবস্থানেও কিন্তু আছে দ্য স্টুডেন্ট।
আশা করি ক্লিয়ার। এখন আসি আমরা পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনগুলো কী কী? এই যে মাই, এটাকে পসেসিভ প্রোনাউন না বলে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কী কী? মাই, তারপর হলো কি ভাইয়া? আওয়ার, তারপর কি? ইয়োর, তারপর কি ভাইয়া? ইয়োর, তারপর বললাম দেয়ার, THEIR, দেয়ার, তারপর হলো তোমার হিজ, তারপর কি? হার। এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন প্রোনাউনের যারা রূপ জানো না, কয়টা ভাবে রূপ আছে প্রোনাউনের, 3টা পার্সোনাল প্রোনাউন, 3টা রূপ আছে, যে সাবজেক্টিভ ফর্ম বা ফর্ম বলা যায়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর হলো পসেসিভ প্রোনাউন। এগুলো দেখে নেবা। এখন আসি পসেসিভ প্রোনাউনের পরে যদি কোনো নাউন থাকে, এই পসেসিভ প্রোনাউন সহ নাউন পর্যন্ত শব্দগুচ্ছকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। আবার আরেকটা বিষয় মাথায় রাখবা, নাউন প্লাস নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, যে কোনো নাউন, এখানে আরিফ থাকতে পারে, করিম থাকতে পারে, রহিম থাকতে পারে, টিরি থাকতে পারে, স্কুল থাকতে পারে, যাই থাকুক, মানে এই নাউন বলতে এখানে নাম বুঝাচ্ছে, যে কোনো একটা নাউন থাকতে পারে, এবং ওই নাউনটার সাথে যদি এই অ্যাপোস্ট্রফি এস থাকে, তাহলে এটার পরে যে নাউনটা আসবে, এই নাউন এবং এই নাউন অ্যাপোস্ট্রফি সহ, এই নাউন অ্যাপোস্ট্রফি এস সহ এই নাউন পর্যন্ত এর সম্পূর্ণটাকে কি বলবো? নাউন ফ্রেজ। দেখো হিজ বুক, হিজ কি ভাইয়া বললাম? হিজ হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর বুক কি ভাইয়া? বুক হলো নাউন। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, তাহলে এটা কি বলবো ভাইয়া? এটাকে বলবো কি? নাউন ফ্রেজ। আবার দেখো সাবজেক্টের অবস্থানে কিন্তু এটা আছে, তাহলে সাবজেক্টের অবস্থানে যদি থাকে, তাহলে এটা কিন্তু নাউন ফ্রেজ। যেভাবে তোমার খুশি মনে রাখতে পারো। করিমস বুক, এই দেখো করিম বললাম না, যে কোনো একটা নাউন থাকবে, নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে এবং এরপরে যদি কোনো নাউন থাকে, তাহলে নাউন থেকে শুরু করে এই যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত নাউন পর্যন্ত এটা কী হিসেবে ব্যবহৃত হবে ভাইয়া? এটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে। আবার দেখো এখানে ডিটারমিনার বা আর্টিকেল, যাই বলি আমরা, ডিটারমিনার আর্টিকেল এক না, বাট আর্টিকেল ডিটারমিনারের একটা অংশ, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে ডিটারমিনার অথবা আর্টিকেল এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, তাহলে এই যে 3টা ওয়ার্ড থাকবে এখানে, বা 3-এর অধিক থাকতে পারে, যাই থাকুক মাথা রাখবা, মানে ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে, সংক্ষেপে মাথা রাখবা, ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে, এবং এর মাঝে যাই থাকুক, এটা সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলবো? সম্পূর্ণ অংশটাকে নাউন ফ্রেজ বলবো। অথবা পসেসিভ প্রোনাউন প্লাস এর মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকবে প্লাস নাউন থাকবে, অর্থাৎ পসেসিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে, এই যে শব্দগুচ্ছ হবে, এখানে 2-3টা শব্দ থাকতে পারে, 4টাও থাকতে পারে, যাই থাকুক, এই ডিটারমিনার প্লাস এখানে অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডজেক্টিভই বেশিরভাগ থাকে, তবে এখানে অ্যাডজেক্টিভ ছাড়াও দুইটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, মানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভও থাকতে পারে, বুঝতে পারছো? তো যাই থাকুক মাথায় রাখবা, ডিটারমিনার অথবা পসেসিভ প্রোনাউন অথবা আর্টিকেল দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হয়েছে, এই যে শব্দগুচ্ছ থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। দেখো দ্য ওয়ানেস্ট ম্যান, তাহলে শুরু হয়েছে কি দিয়ে ভাইয়া? দা, একটা ডিটারমিনার বলতে পারি বা আর্টিকেলও বলতে পারি। এবার দেখো অ্যাডজেক্টিভ বলছে, এই যে ওয়ানেস্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? আবার এই নাউন পাইছি, ম্যান কি? মানুষ। তাহলে এই যে পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, এটা কি ভাইয়া? একটা শব্দগুচ্ছ, মানে একত্রে অনেকগুলো শব্দ পাচ্ছি, একাধিক শব্দ পাচ্ছি, তাহলে এগুলোকে আমরা কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ বলবো। আবার দেখো সাবজেক্টের অবস্থানও আছে, তাই না? মূলত তোমরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহারটা জানো, অবজেক্ট হিসেবে ব্যবহারটা জানো, আর হলো কমপ্লিমেন্ট হিসেবে, তাহলে আর তোমার এই নাউন ফ্রেজ নেওয়ার সমস্যা হওয়ার কথা না। তারপর আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোমাদেরকে। মাই বেস্ট ফ্রেন্ড, এই দেখো মাই কি ভাইয়া? মাই হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো এই যে ফ্রেন্ড, নাউন পাচ্ছি, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে শুরু করে নাউন পর্যন্ত যদি একগুচ্ছ শব্দ থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ। আবার দেখো এটা কিন্তু সাবজেক্টের অবস্থান আছে, মাই বেস্ট ফ্রেন্ড লিভস ইন ঢাকা, তাহলে লিভস হলো এখানে মেইন ভার্ব, তাই না? আবার ইংলিশ টিচার, দেখো এই যে নাউন হলো টিচার, আবার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে শুরু করে নাউন পর্যন্ত যাই শব্দ থাকুক, এগুলোকে আমরা একত্রে কি বলবো ভাইয়া? একত্রে বলবো হলো নাউন ফ্রেজ। আবার দেখো সাবজেক্টের অবস্থানও আছে, তাই না? আশা করি ক্লিয়ার। এখন দেখো আর্টিকেল প্লাস নাউন অর্থাৎ আর্টিকেলের পরে যদি দুইটা নাউন থাকে পরপর, তাহলে একত্রে আর্টিকেল থেকে শুরু করে একবারে এই লাস্ট নাউন পর্যন্ত এটাকে নাউন ফ্রেজ বলবো। আর এই যে প্রথম নাউনটা আছে, এখানে খেয়াল করো, লিখে দিয়েছি, প্রথম নাউনটা কিন্তু আর নাউন থাকবে না, এটা কোন পার্টসিপেটিভ হবে ভাইয়া? এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ আমরা জানি কি নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে সেটা কি হিসেবে বসে? অ্যাডজেক্টিভ হিসেবে বসে। বাট ওটা জানি আমরা জেনুয়ালি ওটা নাউন ছিল, বাট এইখানে মানে অবস্থান অনুযায়ী এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় নাউনটা কিন্তু মেইন নাউন হিসেবে থাকবে, এটা নাউন হিসেবে থাকবে, বাট এই যে তার পূর্বের যে নাউনটা থাকবে, মানে আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো নাউন থাকে, আবার বলছি আর্টিকেল এবং নাউনের মাঝে, আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো নাউন থাকে, এটা নাউন থাকবে না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে।
দেখো এ স্কুল টিচার, এখানে এ পাচ্ছি একটা আর্টিকেল, এই দেখো আর্টিকেল, স্কুল মানে একটা নাউন, এটাও পাচ্ছি, টিচার মানে নাউন, তাহলে নাউন নাউন পাচ্ছি, তাহলে আর্টিকেল নাউন নাউন এগুলোকে একত্রে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। আবার দেখো এই এখন বলতে পারি স্কুলটা এখানে কি ভাইয়া? স্কুলটা এখানে অ্যাডজেক্টিভ, কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে ভাইয়া? অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, শেষ কথা। এই স্কুল টিচার এইখানে দেখো এটা কিন্তু সাবজেক্টের অবস্থানও আছে, তাহলে সাবজেক্টের অবস্থান থাকলে আমরা কি হিসেবে ব্যবহার করবো এটা? কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। দ্য ভিলেজ ডক্টর ইজ নোন টু অল ইন দ্য ভিলেজ, তাহলে এইখানে দেখো দ্য ভিলেজ ডক্টর, তাহলে এই যে ডক্টর পাচ্ছি নাউন, দা পাচ্ছি আর্টিকেল, আবার এইখানে একটা নাউন, তাহলে আর্টিকেল নাউন নাউন, তাই না? ভিলেজ মানে গ্রাম, ডাক্তার মানে ডাক্তার, তাহলে এই যে আর্টিকেল ডাক্তার ডাক্তার ওই নাউন নাউন, তাহলে একত্রটাকে কি বলবো? নাউন ফ্রেজ বলবো। পরে দেখো দ্য কলেজ লাইব্রেরি, দ্য কলেজ লাইব্রেরি দেখো কলেজ একটা কি? মহাবিদ্যালয়, আর লাইব্রেরি মানে হলো লাইব্রেরি গ্রন্থাগার, তাহলে দুইটাই কিন্তু নাউন, তাহলে আর্টিকেল নাউন নাউন একত্রে আমরা কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ। আবার দেখো সবগুলো কিন্তু সাবজেক্টের অবস্থানে আছে, এগুলো হিসাব করলে আমরা নাউন ফ্রেজ হিসেবে পেয়ে যাচ্ছি। এখন দেখো ইনফিনিটিভ হিসাবে কথা বলি। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভি1 প্লাস নাউন যদি থাকে একত্রে, আবার বলছি টু প্লাস ভি1 প্লাস যদি নাউন থাকে, তাহলে এই একত্রে এইটাকে আমরা কি বলবো ভাইয়া? একত্রে বলবো এটাকে নাউন ফ্রেজ। দেখো টু হেল্প পিপল ইজ এ গুড হ্যাবিট, মানে মানুষকে সাহায্য করা একটি ভালো অভ্যাস, তাই না? এটা দেখো প্রথমত সাবজেক্টের অবস্থান আছে, টু হেল্প পিপল, বললাম কি সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কিন্তু আমরা কি হিসেবে নিতে পারি? নাউন ফ্রেজ। আবার দেখো এটাকে আমি তুলে দিয়ে চাইলে এখানে ইট বসাইতে পারি, ইট বসালে কিন্তু অর্থ থাকে ইট ইজ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট, এটা ভালো অভ্যাস, তাহলে সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালও রাইট। তাহলে টু হেল্প পিপল। তোমাদের আরেকটা সহজ বিষয় বলে দিচ্ছি, সেটা হলো কোনো সাবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ থাকে অথবা ক্লোজ থাকে, তাহলে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে, মনে থাকবে? মনে করে রাখবা, সাবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ বা ক্লোজ থাকে সেটা সবসময় কী হিসেবে বসবে? সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসবে। আশা করি ক্লিয়ার। এখন দেখো এখানে বলছে কি যে টু রিড বুকস গিভস আস নলেজ। এখন এই যে গিভস, এটা ভার্বের পূর্বে যে অংশটা থাকে সেটা কি সাবজেক্টের অবস্থানে বসে, তাহলে সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কি? নাউন ফ্রেজ। তার টু রিডে দেখো টু হলো টু রিড, এটা হলো ইনফিনিটিভ প্লাস দেখো বুকস ভার্ব নাউন পাচ্ছি, এই বুকস নাউন পাচ্ছি, পিপল নাউন পাচ্ছি, আর টু প্লাস ভি1, দেখো টু, এই টু, আর এই যে ভি1 হেল্প, আর এখানে পাচ্ছি রিড, হেল্পার তো সাহায্য করা, ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি, রিড মানে পড়া। তাহলে আমরা আশা করি বুঝতে পারছো যে অর্থগতভাবে ঠিক আছে। টু লার্ন ইংলিশ, এই দেখো টু পাচ্ছি, ভি1 পাচ্ছি, তাহলে এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভের পর যদি কোনো নাউন থাকে, ইংলিশ কি? নাউন, এটা ভাষার নাম ইংরেজি, তাহলে টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা ইজ নেসেসারি, প্রয়োজনীয়, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। আবার দেখো জিরান্ডের বিষয়টা চলে আসছে, জিরান প্লাস যদি কোনো নাউন থাকে, জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি, ঠিক তারপরে যদি নাউন থাকে এবং একত্রে যদি আন্ডারলাইন করা থাকে এইভাবে, তাহলে এটা কি ভাইয়া? নাউন ফ্রেজ। উদাহরণ দেখি, কুকিং ফুড টেক্স এ লট অফ টাইম, মানে রান্না করা, খাবার রান্না করতে অনেকগুলো সময় নেয়, মানে অনেক সময় নেয়, ঠিক আছে? তাহলে এই যে কুকিং ফুড এখানে আমি দিয়েছি কুকিং ফুড, এই দেখো ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন পাচ্ছি, এই যে ভার্বের সাথে আইএনজি কুকিং আর প্লাস নাউন পাচ্ছি ফুড, তাহলে এটা কি ভাইয়া? এটা কিন্তু জিরান্ড, আর জিরান্ড সাবজেক্ট হবে না, জানি কি জিরান্ড হলো জিরান্ড ফ্রেজ বলা যায় এটাকে। তারপর এখানে আমরা নাউন ফ্রেজ পড়তেছি, নাউন ফ্রেজ, জিরান্ড ফ্রেজ আমরা আলোচনা করব। তাহলে এখানে কি হিসেবে বসতে হবে? নাউন ফ্রেজ। প্রথমত সাবজেক্টের অবস্থান আছে, সে হিসেবে বের করতে পারি। এখানে প্রশ্ন আসতে পারে, এখানে যদি জিজ্ঞাসা করি লট অফ টাইম, এখন বলো তো এটা কি ভাইয়া? এটা কিন্তু নাউন ফ্রেজ, কারণ এই লট অফ হলো একটা ডিটারমিনার, আর ডিটারমিনার পরে যদি দেখো টাইমের তো সময়, এটা নাউন, তাহলে ডিটারমিনার প্লাস নাউন হিসেবে আসে, তাহলে এটা কি? এটাও কিন্তু নাউন ফ্রেজ। আশা করি ক্লিয়ার। আবার দেখো এটা অবজেক্টের অবস্থানে বসছে, কুকিং ফুড টেক্স মানে রান্না করতে সময় নেয়, কত সময় নেয়, কি নেয়? এ লট অফ টাইম, টেক্স নেয়, কি নেয়? এ লট অফ টাইম। খাবার রান্না করতে কি নেয়? টেক্স, মানে খাবার রান্না করতে টেক্স নেয়, খাবার রান্না করতে নেয়, কি নেয়? এ লট অফ টাইম, অনেক সময়। কি দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি? এটা আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আবার এই লট অফ মানে হলো ডিটারমিনার প্লাস নাউন, সেই হিসেবে ব্যবহার করতে পারি। ওয়াচিং মুভিস মানে মুভি দেখা ক্যান হেল্প ইউ রিল্যাক্স, মানে তোমাকে বিশ্রাম নিতে মুভি দেখে রিল্যাক্স, মানে তোমার রিল্যাক্স করতে মুভি দেখতে, মানে মুভি দেখা তোমার রিল্যাক্স করতে সহায়তা করে বা সাহায্য করতে পারে, ঠিক আছে? মানে আরাম করতে বা বিশ্রাম নিতে তোমাকে সাহায্য করবে মুভি দেখা। তো ওয়াচিং মুভিস, মুভি দেখা তোমাকে সাহায্য করতে পারে, মানে বিশ্রাম নিতে সাহায্য করতে পারে। তাহলে এই যে ওয়াচিং মুভিস, এখানে সাবজেক্টের অবস্থান আছে। আবার দেখো এই ওয়াচিং মানে হলো জিরান, তারপর নাউন আছে, সিম্পল। আই লাইক রিডিং বুকস,
তাহলে আই লাইক, এই যে আই লাইক বললাম, এই লাইক করতে পছন্দ করে। রিডিং, কি পছন্দ করে? রিডিং বুকস। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? আবার এখানে আমি ইট চাইলে বসে যেতে পারি, ইট, আই লাইক ইট, আমি এটাকে পছন্দ করি। ঠিক আছে, তাহলে রিডিং নিউজ, রিডিং বুকস। তাহলে দেখো এই যে ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন আছে, তাহলে এটা সম্পূর্ণ একত্রে কী বলবো? জিরা নাউন ফ্রেজ। ঠিক আছে, সে এনজয়স ওয়াচিং মুভিজ, সে এনজয় উপভোগ করে, কী উপভোগ করে? মুভি দেখা উপভোগ করে। তাহলে এই যে ওয়াচিং মুভিজ, এটা কিন্তু দেখো ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন আছে, তাহলে একত্রে এটাকে কী বলবো ভাইয়া? নাউন ফ্রেজ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটাই হলো লাস্ট তোমাদের নাউন ফ্রেজ নিয়ে। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। আবার বলছি, মানে প্রিপোজিশনের শুরুতে নাউন আবার শেষেও নাউন, প্রিপোজিশনের দিয়া, অর্থাৎ নাউন প্রিপোজিশন নাউন দিয়ে যদি কোনো শব্দগুচ্ছ একাত্র থাকে তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। উই ভিজিটেড দ্য সিটি অফ ড্রিমস। তাহলে দেখো এই যে এই দি থেকে শুরু করে দেখো এই পর্যন্ত অফ আছে, তাহলে এটা অফ কি? প্রিপোজিশন। তার পূর্বে দেখো নাউন আছে সিটি। সিটি মানে কি বলো? সিটি মানে শহর। তাহলে এই যে সিটি পাচ্ছি, নাউন পাচ্ছি, আবার এই যে ওয়াপ, এটা হলো প্রিপোজিশন, আবার দেখো ড্রিমস, স্বপ্ন, তাহলে এটাও কিন্তু নাউন। তাহলে নাউন প্রিপোজিশন নাউন, একাত্রে এটাকে কি বলবো? নাউন ফ্রেজ। উই ভিজিটেড দ্য সিটি অফ ড্রিমস, মানে আমরা স্বপ্নের শহর ভিজিট করেছি বা পরিদর্শন করেছি। ঠিক আছে, আই নো, আমি জানি, দ্য ম্যান উইথ লং বিয়ার্ড, এই বিয়ার্ড মানে হলো দাড়ি। কি ভাইয়া? দাড়ি, মুখের যে দাড়ি আছে না ওইটা। তাহলে দ্য ম্যান উইথ, এই উইথ হলো একটা প্রিপোজিশন, তার পূর্বে দেখো ম্যান নাউন আছে, তারপরে দেখো লং বিয়ার্ড, এই দেখো নাউন আছে। এখন দেখো লং, এখন বল ভাইয়া এই যে লং আছে এটার অ্যাডজেক্টিভ। মাথা রাখবা, প্রিপোজিশনের আগে যদি কোনো নাউন থাকে এবং শেষ হয়েছে নাউন দিয়া, প্রিপোজিশনের আগে নাউন এবং শেষ হয়েছে নাউন দিয়ে, এটা কি? নাউন ফ্রেজ। সিম্পল। আশা করি ক্লাসটা আপনাদের জন্য খুবই উপকারী ছিল। যদি ক্লাসটা আপনাদের জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ক্লাস নিতে। তো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও এরকমের এসেনশিয়াল এবং যেগুলো এখন পর্যন্ত ইউটিউব থেকে শুরু করে কোনো জায়গায় কোনো ছাড়া পড়াচ্ছে না, আমি কয়েকটা বই দেখে আপনাদের জন্য সেই সিলেক্টগুলো করে ইনশাল্লাহ আবার ক্লাস নেব। প্রতিদিন আমি আপনাদের জন্য এই সার্ভিসটা চালু রাখবো। তবে আপনাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে চ্যানেলটা শেয়ার দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।